নমস্কার বন্ধুরা, প্রাইস অ্যাকশন সিরিজের 15th সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ট্রেডিং জার্নি শুরু করতে গেলে কিছু অ্যারেঞ্জমেন্টস আমাদের করতে হয়, কারণ সেই অ্যারেঞ্জমেন্টসগুলি আমাদের এই জার্নিকে মসৃণ করতে সাহায্য করবে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু পাবেন। তো এখানে আমরা কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে চর্চা করা অবশ্যই দরকার, যদিও এই টপিকগুলো প্রচণ্ডভাবে আন্ডাররেটেড। কিন্তু দীর্ঘমেয়াদী ট্রেডিং জার্নির ক্ষেত্রে যদি আমরা লং টার্ম পার্সপেক্টিভ থেকে ভাবি, অর্থাৎ দীর্ঘমেয়াদী হিসেবে ভাবি, তাহলে এই প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবার আগে আমাদের যে পয়েন্টটা রয়েছে, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে সিলেকশন অফ ব্রোকার অ্যান্ড ট্রেডিং টার্মিনাল। এই ব্রোকার সিলেকশনটা নতুন ট্রেডারদের ক্ষেত্রে খুবই একটু কনফিউজিং ব্যাপার হয়, যে কোন ব্রোকার সব থেকে ভালো। সবার মধ্যে একটা কোয়েশ্চেন্স থাকে যে কোন ব্রোকারে আমি আমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো, ওপেন করব। এইটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে থাকে। এটার একদম সিম্পলেস্ট আনসার একটা রয়েছে। সেই আনসারটা কি? সেই আনসারটা হচ্ছে, যে কোনো ট্রেডার যদি আমাদের ভারতবর্ষের টপ সারির কোনো ব্রোকার হয়, সেই ব্রোকারেজ হাউসগুলোতে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট এবং তার সাথে সাথে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। কি বললাম? যে কোনো ট্রেডার আমাদের ভারতবর্ষের টপ সারির বা টপ মোস্ট যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, তাদের সাথে ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। ডিজিটাইজেশনের যুগে মোটামুটি প্রত্যেকটা ব্রোকারেজ হাউসের যে ট্রেডিং টার্মিনাল অথবা যে টার্মিনালের যে ইন্টারফেস, অনেকটাই একই। তাদের মধ্যে যে অপশানগুলো রয়েছে, বাই করার, সেল করার, বিভিন্ন রকম অর্ডার প্লেসমেন্ট করার, অন অ্যান অ্যাভারেজ বেসিসে সেগুলো একই রকম। তাই সিলেকশন অফ ব্রোকার নিয়ে, মানে কোন ব্রোকারেজ হাউস বা কোন ব্রোকারের আন্ডারে আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলব, সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যে কোনো ব্রোকারেজ হাউসে আমাদের ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারি। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা অতটাও টেক স্যাভি নয় হয়তো, যে আমরা অনলাইনে ওপেন করতে পারবো না, কারণ প্রত্যেকটা ব্রোকারেজ হাউস, বিশেষত ডিসকাউন্ট ব্রোকারেজ হাউসরা, এখানে বলে রাখি যে আমাদের বেসিক্যালি দুই ধরনের ব্রোকারেজ হাউস রয়েছে ভারতবর্ষে: ডিসকাউন্ট ব্রোকারেজ হাউস এবং ফুল টাইম ব্রোকার। তো ডিসকাউন্ট ব্রোকারেজ হাউস যত রয়েছে, তারা বেসিক্যালি অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস ফলো করে। এখন ফুল টাইম ব্রোকারেজ হাউসরাও তা ফলো করছে। তো অনেকে যদি কনফিউশনে থাকেন যে অনলাইনে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা তাদের জানা নেই, তাহলে তারা একটা ফুল টাইম ব্রোকার বা অফলাইনে অ্যাকাউন্ট ওপেনিংয়ে সাহায্য করে এরকম কোনো ব্রোকারেজ হাউসের যদি অফিস থাকে, টপ সারির, কিন্তু এরকম নয় যে মাত্র কয়েক হাজার ক্লায়েন্টস রয়েছে, এরকমটা নয়, কয়েক লক্ষ মিনিমাম ক্লায়েন্টস থাকা দরকার, কারণ তাদের ওপর আমাদের যে ওয়াচডগ, তাদের নজরদারি অবশ্যই থাকবে এবং তুলনামূলকভাবে সেফ হবে সেই ব্রোকারেজ হাউসগুলোতে অ্যাকাউন্ট ওপেন করা। তাহলে আমরা কি জানলাম? একদম সিম্পলি আমরা এটা জানলাম যে যে কোনো ব্রোকারেজ হাউসই বেটার, বা যে কোনো ব্রোকারেজ হাউসেই আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি, প্রোভাইডেড যদি ভারতবর্ষের টপ সারির ব্রোকারেজ হাউস হয়। এবং এই ব্রোকারেজ হাউসের সাথেই ট্রেডিং টার্মিনাল জুড়ে থাকে। বেসিক্যালি আমরা পছন্দ করি যে ব্রোকারেজ হাউস আমরা ইউজ করছি তাদেরই ট্রেডিং টার্মিনালটা যাতে ভালো হয়, হ্যাসেল ফ্রি হয়, ইউজার ইন্টারফেস যাতে একদম ক্লিন থাকে, ক্লিয়ার থাকে।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ চার্ট অ্যানালিসিসের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবার এখানে আরও একটা কথা বলে রাখি, যদি কোনো ট্রেডার মনে করেন যে আমি চার্ট অ্যানালিসিসের জন্য ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যাটফর্ম ইউজ করব এবং ট্রেডিংয়ের জন্য মানে অর্ডার এক্সিকিউশনের জন্য আরও একটা অন্য ট্রেডিং প্ল্যাটফর্ম বা ট্রেডিং টার্মিনাল ইউজ করবো, তাহলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যেমন ভারতবর্ষের বা হয়তো ওয়ার্ল্ডের মধ্যে খুবই পপুলার একটা চার্টিং প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ। আপনারা অনেকেই হয়তো এর নাম জানেন। এটা নিয়ে ডিটেলড একটা ভিডিও রয়েছে আমাদের, যে ট্রেডিং ভিউয়ে আমাদের বেসিক্যালি সমস্ত যে টুলস কিভাবে ইউজ করতে হয় না করতে হয় সেগুলো নিয়েও পুরোপুরি আলোচনা করা হয়েছে। আপনারা সেই ভিডিওটি ফলো করতে পারেন। এবার আসছে ব্রোকার সিলেকশন এবং ট্রেডিং টার্মিনাল। এগুলো আমরা মোটামুটি জেনে ফেললাম যে ট্রেডিং টার্মিনালটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রাইসের যে ওঠানামা, যদি আমি আপনাদের সামনে একটা চার্ট তুলে ধরি এখন, এটা আমাদের ট্রেডিং ভিউয়ের ওয়েবসাইট এবং ট্রেডিং ভিউয়ের চার্টিং প্ল্যাটফর্ম। খুবই পপুলার একটা চার্টিং প্ল্যাটফর্ম। এবার চার্টিং প্ল্যাটফর্মটা বা ট্রেডিং টার্মিনালটা খুব গুরুত্বপূর্ণ কেন? কারণ প্রাইসের যে ফ্লাকচুয়েশন, প্রাইস তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। যদি আমরা এখানে ছোট টাইম ফ্রেম, তুলনামূলক ছোট টাইম ফ্রেম ওপেন করি, তাহলে দেখুন প্রত্যেক 5 মিনিটে প্রাইস কিভাবে মুভ করেছে। এখান থেকে যদি বলি আমরা 5 মিনিটে এতটা ডাউন হয়েছে, আবার ডাউন হয়েছে, আবার উঠেছে, আবার উঠেছে, তার মানে কি প্রাইস ফ্লাকচুয়েশনটা প্রপারলি ফিড করা কোনো ট্রেডিং টার্মিনাল বা চার্টিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা কোনো সময় এরকম চার্টিং প্ল্যাটফর্ম ইউজ করব না যেখানে প্রাইস ফ্রিজ করে যাচ্ছে। অনেক চার্টিং প্ল্যাটফর্মে এরকমটা হয়। ওকে, টপ সারির ব্রোকারেজ হাউসগুলোর চার্টিং প্ল্যাটফর্ম যে রয়েছে সেগুলোতে কি হয় না? সেগুলোতেও হয়, কিন্তু তুলনামূলক কম হয়। কিন্তু যদি তুলনামূলক নিচু সারির যদি ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ওপেন করি, তাহলে সেখানে চার্টিংয়ের যে ফ্লাকচুয়েশন মানে প্রাইস ফ্লাকচুয়েশনের যে আমাদের ঘটনাটা ঘটতে থাকে প্রতি মুহূর্তে বাজারে, সেগুলো ক্যাচ প্রপারলি করতে পারে না, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লান্ডার মিস্টেকস হতে পারে আমাদের ট্রেড এক্সিকিউশনের ক্ষেত্রে। অর্থাৎ প্রাইস চলছে দেখা গেল এই মুহূর্তে 500 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে চার্টে মানে আপনার অনেক কম, ধরে নেওয়া যাক 499 টাকা, সেখানে ফ্রিজ করে গেছে, আপনি জানেনই না বা আপনি লক্ষ্যই করেননি। এবার আপনি অর্ডার এক্সিকিউট করতে গিয়ে দেখছেন আপনার অর্ডার এক্সিকিউট হয়েছে 500 রুপিসে, তাহলে 1 টাকা আপনাকে বেশি পে করতে হতে পারে। এবার আপনার মনে হতে পারে 500 টাকায় 1 টাকা, কিন্তু যারা লার্জ কোয়ান্টিটি অফ স্টকস নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই 1 টাকাটা অতিরিক্ত পেন দিতে পারে। সেই কারণে আমাদের ট্রেডিং টার্মিনাল বা চার্টিং প্ল্যাটফর্ম যাতে প্রপারলি ফিড হয়, প্রপারলি প্রাইস ফ্লাকচুয়েশনের সাথে ম্যাচ করে, ফ্রিজ না হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তো এই কারণে আমরা অবশ্যই মাথায় রাখবো যেন ভারতবর্ষের টপ সারির ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ওপেন করি। তাহলে ব্রোকারেজ হাউস সিলেকশন এবং ট্রেডিং টার্মিনাল নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে চলে আসে যে আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের চার্জেস। তো চার্জেস নিয়ে আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিংয়ের যে ভিডিওটা ছিল সেখানে আমরা আলোচনা করেছি, যে সেশনটি সেটা একটা লাইভ সেশন ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে চার্জেস খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অনেক ট্রেডার শুরুতেই এই চার্জেসের কথা না জেনেই ট্রেড নিয়ে ফেলেন, এবং তারপরে দেখা যায় যে প্রফিট বা লস যাই করুক না কেন
তার থেকে অনেক বেশি তাকে চার্জেস পে করতে হচ্ছে। তো এই জিনিসটা একদমই ইগনোর করা ঠিক নয়। তো এখানে একটা জাস্ট উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, যদি আমরা কোনো স্টক ডেলিভারি বেসড ট্রেড অর্থাৎ লং টার্মের জন্য কিনছি, ডেলিভারি বেসড ট্রেড বলতে একদিনের বেশি 1,000 টাকা দিয়ে কিনছি এবং বেশ কিছুদিন বাদে আমরা 1100 টাকায় অর্থাৎ 1100 টাকায় সেল করছি 400 কোয়ান্টিটি বা লেটস সে 100 কোয়ান্টিটি, আমি একটু কমিয়ে দিলাম ইচ্ছে করে। তাহলে আমার চার্জেস কত লাগবে এই হিসেবটা, মানে অর্থাৎ 1000 টাকায় কিনলাম 100টা কোয়ান্টিটি শেয়ার এবং 1100 টাকায় আমরা কিছুদিন বাদে, সেটা একদিন, দুদিন, 4 দিন বা 1 বছর বাদে আমরা বিক্রি করছি, হতেই পারে। তাহলে আমাদের চার্জেস কত লাগবে? তো এখানে ক্লিয়ারলি মেনশন করা দেখতে পাবেন আপনি যে টোটাল ট্যাক্স অ্যান্ড চার্জেস কত, 249, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 250 রুপিস। অর্থাৎ এই যে ট্রেডটাতে আপনি যা প্রফিট করছেন না কেন, সেই প্রফিট বা লস, যদি প্রফিট করেন সেই প্রফিট থেকে 250 টাকা চার্জেসে যাবে, এবং যদি লস করেন, ধরে নেওয়া যাক এখানে আপনি 500 টাকা লস করছেন, তাহলে 500 টাকা লস এমনি এবং তার সাথে আরও 250 টাকা, তার মানে এটাও তো নেট লস মাইনাস 250, তাহলে অ্যাকচুয়াল লস আপনার 750 টাকা হয়ে যাবে। এই হিসেবটা কিন্তু আমাদের রাখতে হবে। ওকে, এবার এই হিসেবটা এক একটা ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে এক এক রকম। আপনি যে কোনো ব্রোকারেজ হাউসের যদি এই চার্জেস সম্বন্ধে জানতে চান, তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনি চেক করতে পারেন, অথবা সিম্পলি গুগল করতে পারেন যে ব্রোকারেজ ক্যালকুলেটর অফ এই ব্রোকারেজ হাউস, আপনার পছন্দ মতো ব্রোকারেজ হাউস দিয়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ইউজিং অ্যালার্ট ফেসিলিটি জিটিটি আর জিটিসি অর্ডারস। অ্যালার্ট ফেসিলিটিটা কি? এবার এটা একটা উদাহরণ দিয়ে আমাদের বোঝাতে হবে কি। তো দেখুন, ধরে নেওয়া যাক আমরা একটা স্টক অ্যানালিসিস করছি, লেটস সে এসবিআই, এবং আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বেসড ট্রেডার, যে আমরা সাপোর্টে কেনার চেষ্টা করি বা আমরা সাপোর্টে কেনা পছন্দ করি, অথবা রেজিস্ট্যান্সের কাছে গেলে যদি আমরা ডেরিভেটিভ ট্রেডার হতে চাই বা শর্ট সেলার হই, তাহলে সেখানে ইন্ট্রাডেতে শর্ট সেলিংও করতে পারি। তো বেসিক্যালি আমরা শর্ট সেলিং নিয়ে এখন কোনো রকম আলোচনা করব না, আমরা শুধুমাত্র লং পজিশন নিয়ে আলোচনা করব। তো ধরে নেওয়া যাক যে যখন কোনো স্টক সাপোর্ট লেভেলে আসে তখন আমরা বাই করার কথা ভাবি। তাহলে সবার আগে আমাদের কি করতে হবে, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উইকলি চার্ট, তো উইকলি চার্টে সবার আগে আমাদের সাপোর্টটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখন কোথায় প্রাইস চলছে? এখন প্রাইস চলছে ঠিক এই জায়গাটায়, তাই না? তো আমরা ডাইরেক্ট সাপোর্ট, সব থেকে বেশি স্ট্রং সাপোর্ট এরিয়া যদি খুঁজতে চাই, তাহলে কোথায় আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো, এইটা একটা সাপোর্ট লেভেল, এটা খুব ভালো একটা শর্ট টার্মের সাপোর্ট লেভেল রয়েছে এসবিআই নে, এই লেভেলটা। ওকে, তাহলে আমরা এখন ডিসিশন নিলাম, ধরে নেওয়া যাক যে এসবিআই যবে এখানে আসবে তবে আমরা এখানে আমাদের অর্ডার পাঞ্চ করব, অর্থাৎ বাই করব স্টকটি। এবার অনেক সময় এই সমস্যাটি হয়, বিশেষত যারা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত, যে যবে এই স্টকটি এখানে আসে আমরা জানতেই পারি না, সেখান থেকে টাচ করে আবার স্টকটি ওপরের দিকে চলে যায়, এরকমটা হতেই পারে। তো এরকমটা যাতে না হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যালার্ট ফেসিলিটি বা জিটিটি অর্ডার অর জিটিসি, জিটিটি মানে গুড টিল ট্রিগার আর জিটিসি মানে গুড টিল ক্যান্সেল, এই ধরনের অর্ডারের ইউজ আমরা করতে পারি। এটা নিয়ে ডিটেলড ভিডিও পরে আমরা নিয়ে আসব। তো এখন জেনে রাখুন যে দুইভাবেই আমরা কাজটা করতে পারি। কি, এক, এরকম লাইভ অ্যালার্ট একটা সেট করে রাখতে পারি, এটাও ম্যাক্সিমাম ব্রোকার হাউসের ক্ষেত্রেই, মানে ট্রেডিং টার্মিনালের ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা এখন ফেসিলিটিটা পাচ্ছি। ট্রেডিং ভিউ এই ফেসিলিটিটা দিয়ে রাখে, আপনারা ট্রেডিং টুলকির ভিডিওতেও হয়তো দেখেছেন।
এখানে দেখুন অ্যালার্ট অপশন রয়েছে, ক্রিয়েট অ্যালার্ট। তাহলে এই জোনের প্রাইসটা কত আমরা দেখে নিলাম। এই জোনের আপার ব্যান্ড হচ্ছে 563, লেটস সে 560 টাকা আমরা ধরে চলছি। তাহলে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, এই সরি ধরুন এই 560 লেভেলে, অর্থাৎ এই যে রেঞ্জ আমরা গ্রিন জোন যে পেয়েছি, এখানে যে এটার যে মিড পয়েন্ট, সেখানে রাইট ক্লিক করব, করে অ্যাড অ্যালার্ট অন এসবিআই এরকম করে দিতে পারি, করে আমরা এখানে অ্যালার্টটা সেট করে দিতে পারি। ওকে, এখানে বিভিন্ন কন্ডিশন আছে। কন্ডিশনগুলো কি, যে এখানে লেটেস্ট প্রাইস মানে প্রাইস কি হবে, ক্রসিং ডাউন এটা হতে পারে, বা লেস দ্যান। ওকে, ধরে নেওয়া যাক আমরা লেস দ্যান দিতে চাইছি। কন্ডিশন কি, এসবিআই এর রেগুলার ট্রেডিং আওয়ার্সে মানে মার্কেট ওপেনিং যতক্ষণ থাকছে তখন অবভিয়াসলি এটাই হবে, লেস দ্যান প্রাইস কত, লেটস সে 560, 560। তার মানে এটার মানে কি হলো, 560 টাকায় যখন 560 টাকার কম হবে এসবিআই এর প্রাইস, তখন আমাদের অনলি ওয়ান্স এভরি টাইম, অনলি ওয়ান্স একবার আমাদের জানাবে অ্যালার্ট। এখানে আমরা কমেন্ট দিয়ে দিতে পারি অ্যালার্টের নাম হিসেবে, যে কী নামে সেভ করতে চাই। মেসেজ কি দেবে আমাদের, এসবিআই লেস দ্যান 560, এটা আমাদের নোটিফিকেশন চলে আসবে। ওকে, এখানে নোটিফিকেশনের কিছু মানে অপশন রয়েছে, নোটিফাই ইন অ্যাপ, অর্থাৎ ট্রেডিং ভিউ অ্যাপ যদি আমরা ইউজ করি সেই অ্যাপে আসবে, শো পপ আপ, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে থাকলে পপ আপ চলে আসবে, ইমেল করতে পারি, প্লে সাউন্ড করতে পারি, আমাদের ইচ্ছে মতো অ্যালার্ট সিস্টেম করতে পারি। এটা গেল একটা। আরও অ্যাডভান্স অর্ডার রয়েছে যেগুলো, এটা হলো কি, এটা আপনাকে শুধু অ্যালার্ট করলো যে এসবিআই এর প্রাইস কিন্তু 560 টাকার নিচে চলে এসছে, এবার আপনি আপনার সময় মতো অবশ্যই দেখে নিন। এটা গেল একটা। দ্বিতীয় কি, জিটিটি এবং জিটিসি অর্ডার যেটা বলা রয়েছে এখানে, এই যে জিটিটি আর জিটিসি, এটা কি, এটা একটা অ্যাডভান্স অর্ডার যেখানে আপনি অটোমেটিক্যালি অর্ডার প্লেস করে রেখে দেন, যে আমি 560 টাকায় যদি আসে স্টকটি, তাহলে 10টা কোয়ান্টিটি বা 100 কোয়ান্টিটি আমি কিনে নেব। এটা অটোমেট করা যায়। তো এই অটোমেশনের ব্যাপারটা আমরা পরবর্তীকালে ট্রেডিং টুলকিট সিরিজ যে আমরা রান করি সেই সিরিজে শিখব। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবার চলে আসছি ইউজিং অফ ট্রেডিং টুলকিট। এই ট্রেডিং টুলকিটের সম্বন্ধে আমাদের জানতে হবে। ট্রেডিং টুলকিট কি, কিছুই না, এই যে যেমন ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, সেই অ্যারেঞ্জমেন্টসের মধ্যে আমাদের ট্রেডিং টুলকিটও পড়ে। ট্রেডিং টুলকিটটা কি, ট্রেডিং টুলকিটটা হলো যে আমাদের ট্রেডিং বা ইনভেস্টমেন্ট জার্নিতে বিভিন্ন ধরনের টুলস এর সাহায্য আমাদের নিতে হবে। আমাদের কোনো রকম স্ট্র্যাটেজি তৈরি করার জন্য হতে পারে, বা কোনো রকম স্ক্রিনার তৈরি করার জন্য হতে পারে, বা কোনো রকম ফিল্টার তৈরি করার জন্য হতে পারে, হোয়াট এভার ইট মে বি, বা কোনো স্টক, পার্টিকুলার স্টকে আমরা নজর রাখবো সেই জন্য হতে পারে। তো এই ট্রেডিং টুলকিটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের টুলকিটে কি কি থাকবে বা কি ধরনের জিনিসগুলো আমাদের দরকার পড়বে, এটা আমরা কোথায় পাবো, এটা আমরা পাবো একটা সিম্পল জায়গাতে, যেটা কিনা আমাদের ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য এটা অলরেডি রেডি করে রাখা হয়েছে। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি চলে যান, এইখানে গিয়ে আমরা প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গিয়ে দেখুন এখানে থাকবে আপনার ট্রেডিং টুলকিট। তো এখানে গিয়ে যদি ভিউ ফুল প্লে লিস্টে আমরা চলে যাই, তাহলে এখানে দেখুন পরপর সমস্ত রকম আমাদের ভিডিওস দেওয়া রয়েছে। এটা কন্টিনিউয়াসলি আমরা আপডেট করতে থাকবো। যেমন ধরুন ট্রেডিং ভিউ টিউটোরিয়াল আছে। ট্রেডিং ভিউ যে ওয়েবসাইট আমরা দেখলাম, এটাকে কিভাবে ইউজ করতে হবে সেই আলোচনা রয়েছে। চার্টিংকে স্টক ফিল্টারিংয়ের জন্য কিভাবে ইউজ করা যেতে পারে, এরকম করে চার্টিংয়ের বিভিন্ন স্ক্যানার, পুঙ্খানুপুঙ্খ আলোচনা রয়েছে। কোনো হাফ নলেজ নয়, পুরোপুরি আলোচনা এগুলোতে রয়েছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে যাব। আপনাকে কোথাও যেতে হবে না, আমাদের এই চ্যানেল থেকেই আমরা সব কিছু পেয়ে যাব। 4 নাম্বার পয়েন্ট, এটা অনেকে আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু পার্সোনালি আমি মনে করি মিনিমাম একখানা ডেস্কটপ বা ল্যাপটপ দরকার চার্ট অ্যানালিসিসের জন্য। শুধুমাত্র মোবাইলে চার্ট অ্যানালিসিস এবং অন দ্য বেসিস অফ দ্যাট আমাদের ট্রেডিং ডিসিশন কিন্তু একটু সমস্যাজনক হতে পারে,
এর বিভিন্ন কারণ আছে, এটা সময়ের সাথে সাথে বুঝবেন। কিন্তু প্রপার অ্যানালিসিস করতে গেলে আপনার একটি মাত্র ডেস্কটপ বা ল্যাপটপ অবশ্যই দরকার, এবং সাথে আপনি একটা স্মার্টফোন রাখতে পারেন ফর ট্রেড এক্সিকিউশন। ওকে, কারণ ট্রেড এক্সিকিউট করতে গেলে আপনার সিম্পলি অর্ডার প্লেস করতে হয়, সেটা মোবাইল দ্বারা সম্ভব, কিন্তু প্রপার চার্ট অ্যানালিসিস করতে গেলে কিন্তু আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপ মিনিমাম একটা দরকার, যদি আবার ওই লং রানে আপনি টিকে থাকতে চান বাজারে। নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল। এবার ট্রেডিং জার্নালে কি থাকে? ট্রেডিং জার্নালটা কি? ট্রেডিং জার্নাল আর কিছুই না, ট্রেডিং জার্নালটা হচ্ছে যে আপনি কি কি ট্রেড নিচ্ছেন না নিচ্ছেন, কত টাকায় কিনছেন, কত টাকায় বিক্রি করছেন, তার চার্জেস কি লাগছে, কত তারিখে করছেন, সেই সমস্ত কিছু নোট ডাউন করে রাখা। এবার কেন করে রাখবো? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা যদি আপনি করে রাখেন, এটা ম্যাক্সিমাম 99% অফ দ্য ট্রেডার ফলো করেন না। 99% বলে আমি হয়তো একটু বেশি হার্শ হয়ে যাচ্ছি, আচ্ছা ধরে নেওয়া যাক 90% বা 80% ট্রেডারই হয়তো করেন না। ওকে, কিন্তু এটা করলে সব থেকে মানে ভালো কি হবে, যে আফটার 6 মান্থ অর 1 ইয়ার আপনি কি কি করেছেন সেটা যদি একটা প্রপার এক্সেল শিট বানিয়ে রাখতে পারেন, তাহলে এটা ইটসেলফ একটা ডেটা ব্যাংক ক্রিয়েট হয়ে যায় যে আপনার অ্যানালিসিসটা অ্যাকচুয়ালি কী, বা আপনি কী ধরনের অ্যানালিসিস করেন, বা আপনার হিট রেটটা কত, বা আপনি 10টা অ্যানালিসিস করলে আপনার কটা ঠিক হয়, কটা আপনার অ্যানালিসিস অনুযায়ী কারেক্ট হয়। ওকে, তো কি থাকে? প্রথমেই আমরা আমি একটা ট্রেডিং জার্নালের একটা স্যাম্পল আপনাদের দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো করে আমি এখানে পারলে বানিয়েই দিতাম, কিন্তু ইচ্ছে করে দিচ্ছি না, কারণ এই জিনিসটা আপনারা নিজেরা করবেন। দেখুন, ট্রেডিংয়ের সমস্ত জিনিস কিন্তু নিজে হাতে করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রেডিং জার্নাল। কি থাকবে? সর্বপ্রথমে থাকবে আমাদের ডেট, লেটস সে ডেট থাকলো, এটা একটা রেফারেন্স, এটা আপনারা ফলো করতেও পারেন বা আপনাদের নিজেদের মতো করে বানাতে পারেন। তো ফার্স্ট ডেট, সেকেন্ড কি স্টক, ওকে, থার্ড কি এন্ট্রি প্রাইস, এন্ট্রি পি লিখে রাখলাম। তারপরে কি এন্ট্রির সাথে সাথেই আমাদের কি মাথায় রাখতে হবে, এন্ট্রির যে প্রাইসে আপনি করছেন তার সাথে সাথে আপনাকে সেট করতে হবে যে আমার এসএল কোথায়, তাহলে এসএল কোথায় আমি সেটা রাখবো। তারপরে টার্গেট কোথায়, এটাও লিখে রাখলাম। ওকে, তারপরে কি করব, যে এক্সিট কোথায় করছি, এটা একটা থাকবে। ওকে, তাহলে ডেট গেল, স্টক গেল মানে স্টকের নেম, এন্ট্রি প্রাইস, এসএল, টার্গেট, এক্সিট, আর লাস্টে এক্সিট ডেট হলো। রিমার্কস না করে আমরা এখানে এটা করতে পারি, এখানে হচ্ছে নেট পিএনএল, প্রফিট লস কত হল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8 নেট পিএনএল হলো। অ্যাপ্রক্সিমেটলি একটা চার্জেস লাগবে আপনার, হলো এটা 9 নম্বর হলো। ওকে, আর লাস্টলি আমাদের কি থাকবে, আর একটা যে রিমার্কস, এটা হচ্ছে আমাদের 10 নম্বর। তাহলে মোটামুটি এই 10টা পয়েন্টের আমরা একটা ট্রেডিং জার্নাল বানাতে পারি। এক্সেল শিটে ডেট, স্টক নেম, এন্ট্রি প্রাইস, স্টপ লস, টার্গেট, এক্সিট ডেট, নেট পিএনএল, চার্জেস আর রিমার্কস। এই রিমার্কসে অবশ্যই আপনি কি কারণে স্টকটি আপনার পোর্টফোলিওতে ঢোকাচ্ছেন, মানে অর্থাৎ বাই করছেন বা লং পজিশন বিল্ড করছেন, সেটা থাকা উচিত। সেখানে চার্ট প্যাটার্ন হতে পারে, কি ধরনের চার্ট প্যাটার্ন আপনি কাজ করছেন সেটা লিখতে পারেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে, অন্য কোনো ইন্ডিকেটার বেসড হতে পারে, হোয়াট এভার ইট মে বি।
কিন্তু সেগুলো আপনাকে নোট করে করে রাখতে হবে। এবার এটা একটা দুটো করে আপনার লাভের লাভ কিছু হবে না, কিন্তু যদি এটা দীর্ঘদিন ধরে ফলো করেন তাহলে আফটার 6 মান্থ অর 1 ইয়ার এটা খুবই কিন্তু বেনিফিশিয়াল হবে আপনার জন্য। এবার আপনার ইচ্ছে আপনি করবেন কি করবেন না। এবং শেষ যে আলোচনা আজকের, যে মেকিং স্টক ওয়াচ লিস্ট, এটা হয়তো এই লিস্টে দেখে আপনাদের একটু অড লাগবে, কিন্তু এটা কেন বলছি এটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। মেকিং স্টক ওয়াচ লিস্ট, দেখুন আমরা দুই ধরনের ওয়াচ লিস্ট তৈরি করতে পারি। একটা হতে পারে আমাদের পার্মানেন্ট, আর একটা হতে পারে টেম্পোরারি। এবার পার্মানেন্ট স্টক ওয়াচ লিস্টে আমরা সেই সমস্ত স্টক রাখবো যেটা আমাদের খুব পছন্দের স্টক। এবার পছন্দ মানে এই নয় যে সেগুলো ছাড়া আমরা কাজ করতে পারবো না বা কিছু, এরকম নয়। পছন্দ মানে এটা যে টপ কোয়ালিটি স্টকস, মানে একদম টপ মোস্ট কোয়ালিটির স্টক, সেই স্টকগুলো আমরা এই লিস্টে রাখবো। সেটাতে হতে পারে 10টা বা 20টা। 20টা না হলে আরও বেটার, 10টা হলেই বেটার। কেন বলছি আমি, এটার কারণ আছে। আপনার মনে হতে পারে মাত্র 10টা স্টক, কিন্তু আরেকটু ধৈর্য ধরুন। এই 10টা স্টকও যে কিভাবে আমাদের মানে অনেক সময় বোরিং করে তুলতে পারে অ্যানালিসিস করতে করতে, এই ব্যাপারে আসছি। তাহলে পার্মানেন্ট স্টক ওয়াচ লিস্টে টপ কোয়ালিটির মাত্র 10টা স্টকের জায়গা আমরা দেব, 10টার বেশি নয়। রেফারেন্স অবশ্যই যদি মনে হয় কারোর জন্য 10টা কম হচ্ছে তাহলে 20টা করতে পারে, তাতে অসুবিধা কিচ্ছু নেই। এগুলো সবই অ্যাডিশন অল্টারেশন করা যাবে। আর একটা স্টক থাকবে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি, কোয়ালিটি স্টক তো হতেই হবে। আমরা প্রিভিয়াস ভিডিওতে জেনেছি যে কোনো স্টকই মানে লো কোয়ালিটি স্টকস হবে না। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি আমরা ঠিকঠাকভাবে চালাতে চাই বা টেকনিক্যাল অ্যানালিসিসটার মাধ্যমে যদি আমরা প্রপার একটা রেজাল্ট পেতে চাই আমাদের অ্যানালিসিস অনুযায়ী, তাহলে আমাদের কোয়ালিটি স্টক নিয়ে কাজ করতেই হবে। কিন্তু টেম্পোরারি সেতে, টেম্পোরারি ওয়াচ লিস্টে আমরা কি করব, এখানেও কোয়ালিটি স্টকস থাকবে, কিন্তু এই ওয়াচ লিস্ট থেকে আমাদের কি কিছু স্টক কখনো ঢুকবে, কখনো বেরিয়ে যাবে। কি অনুযায়ী, তখনকার মানে যেই মুহূর্তে আমরা স্টকটা দেখছি, দেন প্রাইস অ্যাকশন। ওকে, দেখা গেল কোনো একটা স্টক ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার ফরমেশন করছে বা করে ফেলেছে, তাহলে এটাতে আমরা এন্ট্রি করলাম। তাহলে আমাদের ওয়াচ লিস্টে আগে থেকেই ছিল, বা আমরা জাস্ট যখন ফর্ম করলো তখন আমাদের চোখে পড়লো, আমরা এন্ট্রি করলাম, এখানে এন্ট্রি আমাদের হয়ে গেল। ওকে, এবার তারপরে আমাদের প্রজেক্টের টার্গেটও দিয়ে দিল। লেটস এগুলো জায়গায় আমাদের প্রজেক্টের টার্গেটও দিয়ে দিল। তাহলে কি হলো, এখান থেকে আমরা স্টকটিতে থেকে এক্সিট করলাম এবং এই টেম্পোরারি থেকে আমরা এটাকে বের করে দিলাম। বের করে অন্য আর একটা স্টক দেখা গেল ডবল বটম ফরমেশন করেছে বা ডবল বটম ফরমেশনের দোরগোড়ায় রয়েছে, সেই স্টকটাকে আমরা এখানে ঢুকিয়ে নিলাম। তাহলে এই ধরনের একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আমাদের কাছে টেম্পোরারি ওয়াচ লিস্ট থাকবে, যেগুলোতে আমরা বিভিন্ন ধরনের স্টকে আমরা কাজ করতে পারবো। একটাতে কাজ করব, সেটাতে ফেলিওর হব, হয় স্টপ লস হিট করবে বা টার্গেট হিট, এনাফ সেটা ডিলিট, আবার নতুন স্টক ঢুকবে, এরকম করে রোল ওভার হতে থাকবে। আবার হতে পারে যে স্টকটাতে প্রফিট বুক করলাম, কিছুদিন বাদে এই স্টকটি কি আবার আমাদের টেম্পোরারি ওয়াচ লিস্টে আনতে হচ্ছে। কিভাবে আনবো, ওই যে বিভিন্ন ধরনের স্ক্যানার বা স্ক্রিনার আমরা ইউজ করব ট্রেডিং টুল কিট সিরিজে আমরা বানানো শিখে গেছি অলরেডি, যদি আমরা প্রপারলি ফলো করে থাকি এতদিন। আর যদি না থাকি কোনো অসুবিধা নেই, কোনো কিছুই লেট নয়, আপনারা এখনই শুরু করতে পারেন। তাহলে এই গেল টেম্পোরারি, যে কোনো স্টক ঢুকবে, কোনো স্টক বেরোবে। এবার পার্মানেন্ট স্টকে কিছু কোয়ালিটি স্টকস রাখতে বলা হচ্ছে। এর মানে কি,
পার্মানেন্ট স্টকে কিছু কোয়ালিটি স্টক যেখানে আপনি ঠিক করে নিন যে এই 10টা স্টক আমি সব সময় দেখব এবং সেই স্টকগুলো কি প্রাইস অ্যাকশন করছে, কি ধরনের প্রাইস অ্যাকশন করছে, সেগুলো আমরা যতটা সম্ভব ফলো করার চেষ্টা করব। তাহলে এটা আমাদের পার্মানেন্ট ওয়াচ লিস্ট। 1, 2, 3, 4 এরকম করে আমাদের 10 পর্যন্ত থাকবে। প্রথম একটা স্টক লেটসে আমি বলছি, ধরে নেওয়া যাক কামিন্স ইন্ডিয়া এরকম। সেকেন্ড সিমেন্স, ওকে, এরকম করে আপনাদের পছন্দের 10টা স্টক আপনারা চুজ করলেন যেগুলো টপ কোয়ালিটি স্টক। আবার বলছি যে টপ কোয়ালিটি অফ স্টক হতে পারে, সেটা আপনাদের অনুযায়ী টেকনিক্যাল কোয়ালিটি হোক বা ফান্ডামেন্টাল কোয়ালিটি হোক, হোয়াট এভার ইট মে বি। ওকে, সেই স্টকগুলোকে মাত্র 10টা কেন, এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে 10টা কেন। এই 10টা স্টককে আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে অ্যানালিসিস করব। শুরু করব মান্থলি দিয়ে, তারপরে উইকলি দিয়ে, ডেলি, আওয়ারলি, 25 or 30 মিনিটস, এটা আওয়ারলি বা 75 মিনিটস, 15 মিনিটস। ওকে, প্রাইমারিলি এই সব কটা টাইম ফ্রেমে আমরা কিন্তু এই স্টকগুলিকে ট্র্যাক করার চেষ্টা করব। কেন? কারণ এই প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু কিছু না কিছু প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো, এবং অন দ্য বেসিস অফ দ্যাট, যেহেতু কোয়ালিটিগুলো মানে স্টকগুলো হাই কোয়ালিটির স্টক, সেই কারণে যত ছোট টাইম ফ্রেমই হোক না কেন, যদি প্রপার প্রাইস অ্যাকশন ক্রিয়েট হয়, যেগুলো আমরা প্রাইস অ্যাকশন সিরিজে শিখেছি এতদিন, সেই অনুযায়ী কাজ করতে পারবো নির্দ্বিধায়, যদি স্টকগুলোতে কোয়ালিটি থাকে। মান্থলি, উইকলি, ডেইলি, আওয়ারলি or 75 মিনিট, 25 or 30 মিনিট, 15 মিনিট, or even intraday। আমাদের ট্রেডিং জার্নির শুরুতে অবশ্যই এক্সপেরিয়েন্সড হয়ে গেলে, আপনি সব জানেন, অনেক বোঝেন, অনেক বেশি বেশি করে বোঝেন, তখন আর 10টা কেন, আপনি 100টা যদি পারেন সময় দিতে 100টা দেখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাজ এ নিউ কামার, যখন আপনি ট্রেডিং জার্নিটা শুরু করছেন, তখন অবশ্যই এই নিয়মটা ফলো করলে আপনি ক্লিয়ার একটা অ্যানালিটিক্যাল স্কিল তৈরি করতে পারবেন, যে এই কামিন্সের স্টকটাতে আমি এইরকম ফরমেশন দেখেছিলাম, তারপরে কেমন রিয়াক্ট করলো, আমার অ্যানালিসিসটা ঠিক হলো না হলো না, এই রকম জিনিসগুলো আপনাদের অ্যানালিটিক্যাল স্কিল বাড়াতে কিন্তু প্রচণ্ডভাবে সাহায্য করবে। তো এবার ধরুন এই 10টা স্টক আর কতগুলো টাইম ফ্রেম, অবশ্যই মান্থলি উইকলি টাইম ফ্রেম আমাদের ডেলি না দেখলেও চলবে, মাসে একবার বা সপ্তাহে একবার আমাদের দেখতে হবে। ডেলিটা রোজ দেখতে হবে, 75 মিনিট, 75 মিনিটের টাইম ফ্রেম বা 60 মিনিটের টাইম ফ্রেমে দিনে কতবার দেখতে হবে? দিনে কিন্তু 3-4বারও দেখতে হতে পারে, যদি আমরা দেখবো না, আমরা ডেলি স্কেলেই দেখব। 25-30 মিনিটে কোনো প্রাইস প্যাটার্ন তৈরি করতে পারে। এবার এই প্রাইস প্যাটার্নগুলো না আস্তে 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 যতক্ষণ আপনার আপনি চার্ট অ্যানালিসিসে বা চার্ট রিডিংয়ে দক্ষ হয়ে যাবেন, তখন ডেলি টাইম ফ্রেমে ওই ছোটো ছোটো টাইম ফ্রেমের যে প্রাইস অ্যাকশনগুলো বা স্পেশাল টাইপ অফ চার্ট প্যাটার্ন যে তৈরি করছে, সেগুলো আপনারা ডেলি টাইম ফ্রেমে অবজার্ভ করতে পারবেন। কিন্তু প্রথম প্রথম সেগুলো অবজার্ভ করতে একটু অসুবিধে হয়, সেই কারণে ডিস্টিংগুইশ করে দেওয়া হয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 রকমের টাইম ফ্রেম আমাদের থাকছে এই 10টা স্টকে। তার মানে 10 into 7, তার মানে যদি এক একটা টাইম ফ্রেমকে যদি অ্যানালিসিসের অনুযায়ী ধরা যায়, তাহলে আমাদের কিন্তু 70খানা চার্ট হয়ে যাচ্ছে অ্যানালিসিস করতে গিয়ে। ওকে, তো এই কারণে এখানে 10টার বেশি রাখা যাবে না, কারণ আমরা সেই চার্ট রিড করতে করতে হয়তো প্রথম বোর হয়ে যাব, বিরক্তি আসবে, তো লাভের লাভ কিছুই হবে না।
তো এই জিনিসটা মাথায় রাখা উচিত যে পার্মানেন্ট ওয়াচ লিস্টে আমাদের কিন্তু 10টার বেশি স্টক রাখা যাবে না আপাতত। যদি কম করতে হয় তাও কম রাখুন। যদি মনে হয় কারোর জন্য যে আমি 10টা তো খুব ইজিলি করতে পারছি, ওকে, তাহলে স্যার 20টা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আগেই বললাম। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা জানি যে নেক্সট উইকে হয়তো আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি বা একটা খুব পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আমি পার্সোনালি ফলো করি দীর্ঘদিন ধরে, সেটা নিয়ে আলোচনা আছে। প্রাইস অ্যাকশন সিরিজের যে থিওরিটিক্যাল সেশনগুলো ছিল হয়তো এই পর্যন্তই থাকবে আপাতত। আপনারা অবশ্যই যদি এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখেন বা যারা অলরেডি দেখে ফেলেছেন সমস্ত ভিডিওগুলো, আমি বলবো আবার দেখুন। প্রত্যেকবার আশা করি নতুন কিছু পাবেন। যদি কোনো সেশন দেখে আপনার মনে হয় যে কোথাও ডাউট তৈরি হচ্ছে, কোনো প্রশ্ন তৈরি হচ্ছে, সেগুলো আমাদের ফ্রি গুগল মিটে জিজ্ঞেস করুন, কোয়েশ্চেন করুন, কোনো রকম লজ্জা না করে। কারণ যদি শেখার ইচ্ছেটা প্রবল হয় তাহলে কখনো লজ্জা করা উচিত নয়। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শিখতে থাকুন। আপনার ট্রেডিং এবং ইনভেস্টিং জার্নিতে আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।